পায়েস রান্নার প্রতিযোগিতায় স্রোতকে এবার টক্কর দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত পায়েস রান্না করতে ফ্লপ হওয়া মাত্রই স্রোত অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমার দ্বারা কিছুই হবে না, না পারছি মন দিয়ে সংসারটা করতে, না পারছি সার্থক স্যারকে নিজের মতো করে গড়ে পিঠে নিতে, কোনো কিছুই হয়তো বা আমার দ্বারা সম্ভব হবে না, মাঝপথেই হয়তো বা আমাকে এই লড়াইটা ছেড়ে দিতে হবে। কারণ আর যাই হোক না কেন স্রোত, তুই তোর পড়াশোনাতেই ঠিক ছিলিস, তোর জন্য এই ঘর সংসারটা নয়। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে এরকম করে ভ্যা ভ্যা করে কাঁদলেই তো হলো না, এখন তোমাকে এখানে সংসারটা করতে যেহেতু এখানে এসেছো, তাহলে অবশ্যই তোমাকে এই সংসারের সকল অগ্নি পরীক্ষার সম্মুখীনও হতে হবে। তার থেকে বরঞ্চ না হার মেনে কী করা যায় সেটার কথা ভাবো। স্রোত তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আমার দ্বারা তো কিছুই হচ্ছে না, আমি অনেক বড় মুখ করে সকলের সামনে বলে এসেছি আমি তাদেরকে পায়েস রান্না করে খাওয়াবো, কিন্তু সেটা কী করে হবে বলুন তো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে যেখানে কিনা তোমার বর তোমার সামনে দাঁড়িয়ে আছে, আর যাই হোক না কেন কলেজে যেমন আমি তোমার প্রফেসর, তোমার সকল ভুল ত্রুটি আমি ধরিয়ে দিই, ঠিক সেই এরকম করে এখানে আমি তোমার সকল ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে আমি ঠিক করে দেবো, তুমি একদম টেনশন করো না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার সেটা পড়াশোনার অবধিই ঠিক ছিল, কিন্তু এখানে আপনি রান্না কী করে করবেন বলুন তো। আমি রান্না পারি না বিধে আপনি এখন রান্না করে দিবেন, আপনার তো আমার মনে হয় না যে আপনার এই রান্না জিনিসটা অন্তত জানা আছে। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তোমার এখন অনেক কিছুই আমার সম্পর্কে অজানা আছে, তাই আর যাই হোক না কেন তুমি অন্তত সেটা নিয়ে প্রশ্ন করো না। ওদিকে স্রোতকে সরিয়ে দিয়ে সার্থক স্রোতের হয়ে যখন পায়েসটা খুব ভালোভাবে রান্না করে সকলের সামনে প্রেজেন্ট করে, ঠিক সেই সময় সকলে সেই পায়েসটা আয়েশ করে খেয়ে বলতে থাকে যে অনেক ভালো রান্না করেছো তো পায়েসটা। তখন সার্থক বলতে থাকে যে দেখেছো বলেছিলাম না, তুমি আর যাই হোক না কেন এখনও পর্যন্ত আমার লেভেলের হয়ে উঠতে পারো নি। এ কথা বলা মাত্র স্রোত রুমে গিয়ে সার্থককে থ্যাংক ইউ বলতে থাকে যে স্যার আজকে আপনি যদি না হতেন তাহলে হয়তো বা আমি এই বিপদের হাত থেকে কোনো মতেই রেহাই পেতাম না। তখন সার্থক বলতে থাকে যে তোমার সকল বিপদ আপদে আমি ঢাল হয়ে থাকবো, তুমি একদম টেনশন করো না। তখন স্রোত বলতে থাকে যে আপনার বিপদ আপদে, তখন সার্থক বলতে থাকে যে আমি তোমার কাছ থেকে কোনোরকম কোনো কিছু এক্সপেক্টই করি না, তাহলে তুমি আমার বিপদে থাকবে কী করে বলো তো। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার আমি আপনার সকল বিপদ আপদ খারাপ ভালো সব কিছুতে থাকতে চাই, আমি এরকম করে আমাকে দূরে সরিয়ে দিলে কী করে হবে বলুন তো। হাজার হোক একটা বছর যখন আমরা এক ছাদের তলায় থাকবো, তাহলে আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক তো আমরা অবশ্যই গড়তে পারি, তাই না। আপনি একবার ভুলে গিয়েই দেখুন না যে আমি আপনার স্টুডেন্ট আর আপনি আমার টিচার, আমরা হাজব্যান্ড ওয়াইফের মতো নর্মালি যদি একটা ফ্রেন্ডলি বিহেভিয়ারও করি, তাহলে তো হয়তো বা আমাদের সম্পর্কটাকে নতুন করে গড়ে পিঠে নেওয়া যায়। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার শুধু আমার সবসময় একটা জিনিসই ভয় করে যে আপনার অতীত না আবারও অনির্বাণ দাদা ভাইয়ের মতন করে নাড়া দিয়ে বসে আমাদের জীবনে। তখন সার্থক বলতে থাকে যে আমার অতীতটা যা আর যাই হোক না কেন কোনো দিনও যাতে না ফিরে, সেই ব্যবস্থাই আমি অলরেডি করে ফেলেছি, তাই আর যাই হোক না কেন তুমি এই বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারো। কিন্তু সবথেকে বড় এখন তোমার জন্য যেটা চ্যালেঞ্জ সেটা হলো কি তুমি নিজে থেকে পড়াশোনার উপরে কনসেন্ট্রেট করো, কারণ তোমার লাস্ট ইয়ারের পরীক্ষা কিন্তু এখনও বাকি আছে, তাই এরপর বিয়ে নিয়ে কোনো রকম কোনো আলাপ আলোচনা আমি শুনতে চাই না স্রোত তোমার মুখ থেকে। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার আপনি যতই আমার কাছ থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন না কেন, কিন্তু তার সত্ত্বেও আমার বড্ড বেশি ভয় করে। রায় দিদিভাই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমিও না সেই সিচুয়েশনেই যাই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।